বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার, সবাইকে একেবি টকে স্বাগত জানাচ্ছি। আমরা একেবি টক অনুষ্ঠানে কিছু উল্লেখযোগ্য বিষয়, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এসব নিয়ে আপনাদের সামনে আলাপচারিতায় আছি এবং বিগত বেশ কয়েকটি শোতে আমরা নানা ধরনের বিষয় আপনাদের সামনে উত্থাপন করেছি এবং বিশেষ ব্যক্তিত্বদের আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আমরা এই একেবি টকে একটি বিষয় নিয়ে আলাপচারিতা থাকবো। এর আগেও আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের মনে হয় যে এই বিষয়টা যত বেশি হবে তত আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। তো আমরা আজকে বাচিক শিল্প, আবৃত্তি, উচ্চারণ শৈলী, আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের মধ্যে দুই বাংলার জনপ্রিয় বাচিক শিল্পী তথা আবৃত্তিকার মজুমদার বিপ্লব মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ শান্তনুদা এবং একেবি টকের যারা দর্শক শ্রোতা তাদের সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনাকে দেখা মাত্র প্রশ্নগুলি তৈরি হয়ে যাচ্ছে ভেতরে। আচ্ছা, কারণ আমি আজ সঞ্চালনায় আছি আপনার সঙ্গে, তো সেইখানে আমার প্রশ্নগুলিই আজকে দর্শকদের সামনে তুলে ধরবো। আশা করি দর্শকদের প্রশ্নগুলিও আমার সঙ্গে মিলে যাবে, আমি আশা করছি। প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছে সেটা হলো, আমরা এই যে বাচিক শিল্প বলছি, ঠিক আছে, কথা বলার একটা শিল্প, বাচিক শিল্প এবং আবৃত্তি, এই দুটো কি একই জিনিস? আবৃত্তি কি বাচিক শিল্পের মধ্যেই পড়ে, না আবৃত্তি আলাদা নিজস্ব একটি ক্ষেত্র আছে? আচ্ছা, এটা নিয়ে অনেক কথা অনেকে বলেছেন, অনেক বিতর্কের সূত্রপাত হয়েছে। মূলত বাচিক শিল্প যেটাকে বলা হয়, আমরা বাংলাদেশে বাক শিল্প কথাটাও ব্যবহার করি, অর্থাৎ কথা বলার মধ্য দিয়ে যে শিল্প আমরা নির্মাণ করি সেটা। তো সেখানে আবৃত্তিটা সবার আগে আসে। এছাড়া আরও বেশ কিছু কাজ রয়েছে যে কাজগুলো শৈল্পিক কর্ম, আমরা আমাদের কথা বলার মাধ্যমেই নির্মাণ করে থাকি। যেমন ধরুন উপস্থাপনা, তারপর ধরুন টেলিভিশনে সংবাদ পাঠ করা, এছাড়া আছে ঘোষক বা ঘোষণা। হ্যাঁ, উপস্থাপনা বলেছি আসলে ব্যাপক অর্থে, অনুষ্ঠান আর ওইটার মধ্যে রয়েছে অনুষ্ঠান ঘোষণা ইত্যাদি আছে। তারপর ধরুন আমাদের যে নাটকের অভিনয়, শ্রুতি নাটকের যে অভিনয়, এই সব কিছুই আসলে বাকশিল্প বা বাচিক শিল্পের মধ্যে পড়ে। তো আবৃত্তি অনুরূপ একটি শিল্প। সুতরাং ব্যাপকভাবে যদি আমি বলতে চাই তাহলে এটা বাচিক শিল্প বা বাকশিল্প, আর যদি আমি সুনির্দিষ্ট করে বলতে চাই তাহলে আবৃত্তি তো স্বয়ম্ভূ একটি শিল্প, নিজস্বতার একটি পরিচিত রয়েছে, নিজস্বতার পরিচিতি রয়েছে এবং এর ব্যাপ্তিও রয়েছে, ব্যাপ্তি বিশাল রয়েছে। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা আমার বলার আছে, এটা আমার নিজস্ব মত, আমি জানি না আপনি কিভাবে নেবেন। সেটা হচ্ছে কি, অনেক কাজ আছে শৈল্পিক কাজ, কিন্তু স্বয়ম্ভূ শিল্প মাধ্যম নয়। যেমন ধরুন আপনি ইন্টেরিয়র ডিজাইন, এটা একটা শৈল্পিক কাজ, কিন্তু এটা একটা আমরা আমাদের প্রয়োজনে আমাদের ঘরটাকে ওভাবে তৈরি করে নিই, ব্যবহার করার জন্য তৈরি করে নিই, ঠিক যেমন আর্কিটেকচার। কিন্তু ভাস্কর্য যদি বলেন, সেটা কিন্তু একটা স্বয়ম্ভূ শিল্প মাধ্যম যার একটা নিজস্ব ভাষা আছে। আচ্ছা, ঠিক একইভাবে সংবাদ পাঠ, সেটা কিন্তু একটা স্বয়ম্ভূ শিল্প মাধ্যম আমি বলবো না, আমি বলবো সেটা একটা শৈল্পিক কর্ম, কিন্তু তার একটা উদ্দেশ্য রয়েছে, সংবাদটা সার্থকভাবে দর্শক শ্রোতার কাছে পৌঁছে দেয়া। অর্থাৎ আলাদা একটা বার্তা নতুন করে সে দেবে না, বা উপস্থাপনাও কিন্তু সেই কাজটি করবে না। কিন্তু থিয়েটার বা গান যদি বলি বা আবৃত্তি যদি বলি,
এগুলোর একটা নিজস্ব ভাষা আছে, নৃত্যের একটা নিজস্ব ভাষা আছে, এর প্রত্যেকের একটা নিজস্ব ভাষা আছে, যেটা আলাদা কোনো উদ্দেশ্য সামনে রেখে সেই কাজটি করা হচ্ছে এরকম নয়। অর্থাৎ আবৃত্তিটা পরিবেশন করা হচ্ছে শুধু একটি শিল্প মাধ্যম হিসেবেই পরিবেশন করা হচ্ছে, যেমন গান পরিবেশিত হয়ে থাকে। সুতরাং বাচিক শিল্পের সকল মাধ্যম থেকে এই আবৃত্তি বলি এটাকে একটু আলাদাভাবে আমি দেখার পক্ষপাতী। আমি যদি উপস্থাপকের কথাটা ধরি, তাহলে আপনার এই যে বিষয়টা, ধরুন একটা অনুষ্ঠান বা অনুষ্ঠানের যে বিষয় এবং দর্শক, এর মধ্যখানে যে সংযোগকারী হিসেবে নিশ্চয়ই উপস্থাপকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অবশ্যই ভূমিকা আছে। আমি কিন্তু এর কোনোটিকে খাটো করে দেখছি না, এর আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে, এই কথাটা আমি বলতে চাচ্ছি। প্রত্যেকটারই একটা আলাদা পরিচিতি আছে, গুরুত্ব আছে, তার প্রকাশটা আলাদা। নিশ্চয় উপস্থাপকের পরিচয়টাও অবশ্যই স্বতন্ত্র একটি পরিচয়, এবং উপস্থাপকের ভূমিকাটাও অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। সেই জায়গায় আবৃত্তি কিন্তু এককভাবে আবৃত্তির যে বিষয় বা কবিতার যা বিষয়, কবিতার বিষয়, এবং যিনি সেটা কবিতা পাঠ হতে পারে, একজন আবৃত্তিকার হতে পারে, সেটা পুরোপুরি কবিতার বিষয়ের উপরের সঙ্গে বা তার সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ, তাই না? এইভাবে এখানে আরেকটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে একটা মানে ইন্টারপ্রিটেশন বলে একটা কথা আছে। অর্থাৎ আমরা কবিতাটাকে কিভাবে দেখছি, আমি কিভাবে দেখছি, আমি কিভাবে উপলব্ধি করছি, সেইভাবে প্রকাশ করার একটা চেষ্টা থাকে। অনেক সময় দেখা যায় কি, একই কবিতা বিভিন্ন জনের কণ্ঠে কিছুটা আলাদা আবেদন নিয়ে ধরা দেয়। দর্শক বন্ধুরা, আমরা খুব সুন্দর করে সহজভাবে সরল ভাষায় আমাদের আজকের অতিথি বুঝিয়ে দিচ্ছেন এই যে বাচিক শিল্প, আবৃত্তি, উপস্থাপনা, ঘোষক বা ঘোষণা, সব কিছুই আমরা এই অনুষ্ঠানে চলতে থাকব। যেহেতু আমরা, যিনি আছেন আমাদের অতিথি, তিনি নিজে একজন বাচিক শিল্পী এবং আবৃত্তিকারও। আপনি ব্যক্তিগতভাবে দুটোকেই বেশি পছন্দ করেন, না কোনোটার প্রতি একটু পক্ষপাতিত্ব রয়েছে? আমি ব্যক্তিগতভাবে আবৃত্তি করি, উপস্থাপনা আমি করেছি, কম বেশি করেছি, করতে হয় আমাদের অনুষ্ঠান ঘোষণা, সেটা করতে হয়। এই প্রত্যেকটারই আসলে আলাদা আলাদা কিছু কিছু পার্থক্য রয়েছে, কিন্তু অনুষ্ঠান সঞ্চালনা বলি, উপস্থাপনা বলি, ঘোষণা বলি, প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা পরিধি রয়েছে। তাই তো মূলত আবৃত্তি করি আমি, অন্য কাজগুলো দেখা যায় প্রয়োজনে করতে হয়। মানে আবৃত্তির দিকে পাল্লাটা ভারী। হ্যাঁ, সেটা বলা যায়, সেটা বলা যায়। আমি এই কথাটাতে কেন এলাম, কারণ এরপরই আপনার একটু তো শুনতে হবে আমার, এই জন্য আমি এইভাবে এসেছি। তো আপনি যেহেতু একজন আবৃত্তিকার আমার সঙ্গে আছেন, আপনার পছন্দের কয়েকটি লাইন, কোনো একটি কবিতার লাইন যদি আমাদের দর্শকদের এই মুহূর্তে একটু উপহার দেন। যে কোনো কিছুর শুরুতে সবার আগে রবীন্দ্রনাথের কথা মনে পড়ে। আমি রবীন্দ্রনাথ থেকে উচ্চারণ করি। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। যেহেতু কথা বলছি, আমার কবিতাটাকে খুব বেশি দূর না, নিশ্চয় নিশ্চয় অসাধারণ। আসলে রবীন্দ্রনাথ ছাড়া শুরুটাই যেমন একটা বৃথা হয়ে যায়, এরকম। হ্যাঁ, আমাদের শুরুতে বলি, আমাদের কোনো কাজের সঙ্গে বলি, আমাদের কোনো কাজের সমাপ্তিতে বলি, রবীন্দ্রনাথ আসলে কোথায় নেই। সব সময়ই মনে হয় রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক, এবং রবীন্দ্রনাথ ছাড়া বোধহয় আমাদের চলতে পারে না। ঠিক কথা। আমি আরেকটা জিনিস যেটা জানতে চাইব, যে সেটা উপস্থাপনাই হোক, ঘোষণাই হোক, আবৃত্তিই হোক বা বাচিক শিল্পই হোক, সেইখানে আপনি উচ্চারণ যে শৈলী বা উচ্চারণকে কতটা গুরুত্ব দেন? উচ্চারণ তো আমাদের কথা বলবার জন্যই গুরুত্বপূর্ণ, মানুষের সাথে যোগাযোগের জন্যই উচ্চারণটা গুরুত্বপূর্ণ। তো যেহেতু বাকশিল্পের কথা বলছি বা বাচিক শিল্প যাই বলি না কেন,
এখানে মূল মাধ্যম হচ্ছে আমার কথা। সুতরাং এই কথাকে সুন্দরভাবে প্রকাশ করবার জন্য এই বাচন কলার বা বাচনিক শিল্পের যে অনুষঙ্গগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে, সেগুলো আমাকে অবশ্যই পূরণ করতে হবে। এবং তার মধ্যে উচ্চারণ তো একেবারে সবার আগে চলে আসে, খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের প্রত্যেকেরই কম বেশি আমি বলবো যে আঞ্চলিক ভাষা আছে। আমাদের আঞ্চলিক ভাষা ছাড়াও আমাদের আটপৌরে ভাষা আছে। ঠিক আঞ্চলিকও নয় সেটা, আমি আমার ঘরে যে ভাষা ব্যবহার করি, ঠিক আমি যে অঞ্চলে জন্মগ্রহণ করেছি সেই অঞ্চলের ভাষাটা পুরোপুরি ব্যবহার করি তাও নয়, এই যে মিক্সড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একটা আটপৌরে ভাষা ব্যবহার করি। কিন্তু আমি যখন আনুষ্ঠানিকভাবে কথা বলবো তখন সবার বোধগম্য হওয়া চাই কথাটা, তখন একটা মান ভাষা বা প্রমিত ভাষা আমাদের ব্যবহার করতে হয়। এই প্রমিত ভাষা এটা চর্চা করে আমাদের শিখতে হয়, রপ্ত করতে হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। ইদানিংকালে সংস্কৃতি চর্চা কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং এটা খুব ভালো লক্ষণ যে প্রতিটা বাড়ি বলুন, প্রতিটা সংগঠন বলুন বা প্রতিটা ব্যক্তির মধ্যেই সংস্কৃতি চর্চার দিকে একটা ঝোঁক এসছে। সেক্ষেত্রে আমরা যদি একটা স্ক্রিন ধরি বা কোনো মঞ্চ ধরি, সেইখানে আপনি যে কথাটা বললেন, সেখানে যে এই আনুষ্ঠানিক একটা ভাষা এবং আটপৌরে ভাষার কোনটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন? যে কোনো অনুষ্ঠানে সেখানে তো অবশ্যই আমি এই আনুষ্ঠানিক ভাষা বা প্রমিত ভাষা যেটা যেটা সবার বোধগম্য ভাষা সেটাকে গুরুত্ব দেব। এবং আমাদের বাংলা ভাষাটা দেখুন, এটা কিন্তু আমাদের অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত একটি ভাষা এবং এই ভাষায় অনেক সম্পদ রয়েছে আমাদের। সেই মাইকেল মধুসূদন দত্ত যেমন বলেছিলেন যে মাতৃভাষা রূপ খনি পূর্ণ মণি জালে। এই যে এত এত সম্পদ রয়েছে, এগুলোর যদি আমরা যথাযথ মর্যাদা দিতে চাই তাহলে আমাদের ভাষাটার প্রতি আমাদের যত্নশীল হতে হবে এবং এই ভাষাটাকে সঠিকভাবে চর্চা করার দরকার। এবং প্রমিত উচ্চারণ বলুন, পাশাপাশি যে ভাষার যে একটা সুন্দরতা, সবকটা ভাষাই সুন্দর, সেটা আটপৌরে হলো সেটা আরেক রকম মাধুর্য আছে। কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে আমি বলি যে আমরা যখন একটা মানে পুরোপুরি একটা তৈরি হওয়া জিনিসকে যখন আমরা একটা স্ক্রিনে দেখি, সেটার প্রতি আমাদের যে একটা শ্রদ্ধাবোধ থাকে, আমরা ন্যাচারালি বা হঠাৎ করে আজকে দেখুন, আজকে আমাদের হাতে মোবাইল আছে, আমরা যে কোনো সময়ে আমাদের যে কোনো চর্চার বিষয়বস্তু আমি কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে তৈরি করে আমি সেটা ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারি। সেখানে কিন্তু আমরা কতটা মান বা কতটা গুণমান সেদিকে আমরা লক্ষ্য রাখি না। কিন্তু দেখা যায় যখন আজকের দিনে যে ধরুন টিভি স্ক্রিন থেকেও বেশি আমরা মোবাইল স্ক্রিনে বেশি ব্যস্ত থাকি, একদম তাই না? সেখানে খুব সহজ থেকে সহজতরই আমাদের যে কোনো শিল্প, সেটা যদি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা এই যে এতক্ষণ বললেন যে উচ্চারণ শৈলী, প্রমিত উচ্চারণ বা আনুষ্ঠানিক ভাষা, এগুলো একটা চর্চা করার বিষয়। আমরা যখন এটাকে কারোর সামনে তুলে ধরব, তাহলে এটা সর্বাঙ্গীন সুন্দর অবস্থাতেই আমরা তুলে ধরব। আজকে আমার মধ্যে যদি ইচ্ছাটুকু, মাইকেল মধুসূদন দত্ত খুব সময় একটা কথা বলছিল যে আপনার ইচ্ছে হলেই, আপনি যদি একটা কবিতা লেখেন, আপনি একটা লিখলেন ইচ্ছে হলেই, কিন্তু সেই আপনার ইচ্ছেটাকে অবদমন করতে হবে, সেটাকে প্রকাশ করার ক্ষেত্রে আরও কিছুদিন দেখুন, হয়তোবা আরও দুটো শব্দ আপনার মনে হবে, এটা যখন সর্বাঙ্গীনভাবে সুন্দর হবে তখন আপনি সেটাকে পাবলিশ করুন বা সবার সামনে তুলে আনুন। এই যে ধৈর্যটা, এটা বর্তমানে খুব কম আমরা দেখতে পাচ্ছি। আমার ইচ্ছে হয়েছে, আমি পারছি তৈরি করতে। সেখানে আবৃত্তি, উপস্থাপনা, সঞ্চালনা, সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে কোথাও যে গুণমানটা কি একটু ধাক্কা খাচ্ছে গুণমানে? এখন যখন এই সেলফোনের কথা বলা হচ্ছে এবং আমরা চট করে যে কোনো কিছু সেখানে আমরা আমার ইচ্ছে হলেই আমি পারবো আপলোড করে দিচ্ছি, বা আমি আরও একটু বিস্তৃতভাবে বলতে পারি যে এই ফেসবুকে যে লাইভগুলো হয় সেখানে বিশেষ করে এটার প্রসার ঘটেছে। আমরা লক্ষ্য করলাম আমাদের যে সময়টাতে করোনা কাল চলছিল, ওই সময়টাতে তো আসলে ঘরে বসে কিছু করার ছিল না, আমরা সবাই চেষ্টা করেছি বিশ্বের সাথে যোগাযোগটা ধরে রাখার জন্য। এবং তখন ফেসবুক লাইভের মাধ্যমে কেউ গান করেছে, কেউ আবৃত্তি করেছে, এই কাজগুলো আমরা করেছি।
তো এতে দেখা গেছে যে আমার কাছে মনে হয়েছে যে মানটার প্রতি সুবিচার একেবারেই করা হয়নি, এবং এখানে কিছু জটিলতা আছে। দেখুন, মঞ্চে যখন একটা কিছুকে উপস্থাপন করা হয়, এই শিল্প মাধ্যমগুলোর চর্চা করা হয়, মূলত পারফর্মিং আর্ট এগুলো, এক্স্যাক্টলি, বাংলায় বলা হয় প্রয়োগ শিল্প। প্রয়োগ শিল্পকে উপস্থাপন করবার জায়গাটা কিন্তু হচ্ছে মঞ্চ, এবং মঞ্চ যে কোনো মঞ্চ নয়, সব মঞ্চ কিন্তু পারফর্মিং আর্টের মঞ্চ নয়। একটা সেমিনার হল আর একটা পারফর্মিং আর্টের মঞ্চ সম্পূর্ণ দুইয়ের পার্থক্য আছে। একটা পারফর্মিং আর্টের মঞ্চের সেখানে উইংস আছে, সেখানে লাইট আছে, সেখানে মঞ্চের মাপ আছে, আবহের ব্যাপার আছে, অনেক কিছু আছে। ঠিক তাই। অর্থাৎ মঞ্চটাকেও হতে হবে অনেক পরিকল্পিত। তো সেখানে আমি আমার ঘরে যেন তেনভাবে বসে যে কোনো একটা কিছু করে আমি ছড়িয়ে দিলাম, সেটা তো অবশ্যই কোনোভাবেই ভালো মানে চর্চার ভালো দিক আছে, কিন্তু চর্চাটা যদি সবকিছু ওই গ্রামারগুলি মেনটেন করে হয় তাহলে আরো ভালো দিক হবে, আরো ভালো হয়। এবং এখানে অনেকগুলো ব্যাপার, যেমন ধরুন আপনি যেটা বললেন যে যত্নহীনভাবে একটা কিছুকে তৈরি করা, আবার কেউ কেউ প্রস্তুত না হয়েই সেটাকে আপলোড করে দিচ্ছে, সেটা আছে। এরপরে আছে হচ্ছে কারিগরি দিক থেকে দুর্বল একটা কাজকে আপলোড করে দেয়া। তারপরে ধরুন আমরা যে ডিভাইসে এটা দেখছি বা শুনছি, সেটাও কি আসলে একটা পারফর্মিং আর্টকে উপভোগ করবার মতো না, সেটা একটা ডিভাইস। আপনি ধরুন সেতার শুনবেন, এখন এক একজন সেতারের আলাদা আলাদা টোন রয়েছে, তার কতটুকু সূক্ষ্মতা নিয়ে আমরা আমাদের একটা সাধারণ সেলফোনে সেটা শুনতে পাই। অর্থাৎ সেটা শুনতে হলেও তো আমার অবশ্যই একটা ভালো আয়োজনের দরকার আছে। কিছু কিছু পোস্টে আমার খুব ভালো লাগে একটা কথা, যদি এই অনুষ্ঠানটি আপনি হেডফোন লাগিয়ে শোনেন তাহলে ভালো শুনবেন। হেডফোন তো সবই ভালো না, আমি সেটাই বলছি। এই যে দেখুন, যখন আমি একটা কিছু ভালো কিছু মানুষকে শোনাতে চাইছি, তখন কিন্তু আমি সেই সাউন্ড কোয়ালিটির দিকে যাচ্ছি, ঠিক আছে না, সাউন্ড কোয়ালিটির দিকে যাচ্ছি, কারণ ওখানে আমার ভয়েসটা, আমার বাকি সব যা আমি বলতে চাইছি সেটা যেভাবে যাবে বা প্রযুক্তির দ্বারা যেভাবে মানুষের কানে পৌঁছাবে, ওখানে অনেক আমার খামতি ঠেকে যাবে। বাট আমি চাইছি যে আমার বিষয়টা ভালো হোক, ভালোভাবে যাক। আমি যদি যে কোনো চর্চাকে পাবলিশ করার ক্ষেত্রে, যে কোনো চর্চাকে মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে যদি এই চিন্তাটা করি আমি, তাহলে মনে হচ্ছে আরো ভালো হবে সংস্কৃতির মান। অবশ্যই অবশ্যই, এটা সব ক্ষেত্রে, লেখার ক্ষেত্রেও। ধরুন আপনি ফেসবুকে দুটো লাইন লিখবেন, আপনি হুট করে লিখে দিলেন, ঠিক ঠিক, তার চেয়ে আপনি একটু অফলাইনে লিখুন, ভেবে দেখে নিয়ে, তারপরে আবার আপনি কিছুক্ষণ ভাবুন লেখাটা ঠিক আছে কিনা, একটা দুটো শব্দ বদল করলে একটু সৌন্দর্য বৃদ্ধি পায় কিনা, আবেদনটা আর একটু বাড়ে কিনা, তারপরে সঙ্গে সঙ্গে আপনি ওটাকে পাবলিশ না করে রেখে দিন। ঠিক, ঘন্টাখানেক পরে আবার দেখুন তো যে আপনার মনের কথাগুলো ঠিক এইরকমই কিনা। ঠিক ঠিক ঠিক, তারপর আপনি করুন। একদম। তাহলে এই যে একটা ছোট্ট ব্যাপার দেখুন, সেটাও একটু চিন্তা ভাবনা করে বারবার ভাবলে সেটা আরো বেশি সুন্দর, আরো সুন্দর হয়। আর সেখানে একটা পারফর্মিং আর্ট, এটা তো অনেক বড় একটা ব্যাপার, অবশ্যই এটার দিকে নজর দেওয়া উচিত। আমরা খুব সুন্দর আলোচনায় আছি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। তার আগে যদি আরো দুটো লাইন আপনার কাছ থেকে কিছু শুনি, আপনার পছন্দের। বিরতিতে যাব তার আগে। আচ্ছা, একটা প্রেমের কবিতা শোনাই। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তোমার মুখ। কবিতাটা আমার খুব পছন্দের একটা কবিতা। আমার হাতের ওপর তোমার মুখটি তুলে ধরলাম, দেখলাম আবেগে বোঝা তোমার চোখ, দেখা হলো না। কতবার বললাম তোমার কানে কানে কানে, দেখলাম রক্ত লাজে ফিরিয়ে নেওয়া তোমার চোখ, দেখা হলো না। তোমার খোঁপা দিলাম খুলে, জড়িয়ে নিলাম আমার মুখে চোখে বুকে, দেখলাম পরম সুখে দুহাতে ঢাকা তোমার চোখ, দেখা হলো না। যাবার সময় পার হয়ে যাচ্ছিলাম একটি দুটি করে সব কটি সিঁড়ি, হঠাৎ ফিরে তাকালাম, দেখলাম চোখের জলে ভেজা তোমার চোখ, দেখা হলো না। এটার ভাবটা আমি ব্যক্ত করব বিরতির পর। দর্শক বন্ধুরা,
আমরা রয়েছি একেবি টক, আপনারা দেখছেন আমাদের আলাপচারিতার অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতি নিয়ে নেব, ফিরে আসছে শিগগিরই। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর আবার স্বাগত একেবি টকে। আমরা আজকে খুবই সৌভাগ্যবান, আমাদের মধ্যে রয়েছে দুই বাংলার জনপ্রিয় আবৃত্তিকার এবং বাচিক শিল্পী মজুমদার বিপ্লব মহাশয়। ওনার মূল্যবান কথাগুলি শুনছি, পাশাপাশি খুব সুন্দর কবিতার উচ্চারণগুলিও শুনতে পাচ্ছি। একটু বিরতির আগে যে কবিতাটা আপনি বললেন, তো সেটা আমি লক্ষ্য করছিলাম যে প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু আপনার যে ভাবটা পরিবর্তন হচ্ছে। অনেকগুলি ভাব দেখতে পেলাম এই কবিতাটার ভেতরে। বলছেন আপনার প্রেমের কবিতা, কারণ শুরু থেকে শেষ অবধি আপনার মধ্যে ভাবের পরিবর্তন আছে। ঠিক এই জায়গাতেই আমার একটি জিজ্ঞাসা রয়েছে যে আমরা যখন কবিতা উচ্চারণ করতে যাই বা কবিতা পাঠ করি বা আবৃত্তি করি, সেইখানেই যে কবিতার বিষয়ের সাথে কবিতা যা বোঝাতে চাইছে, সেখানে যিনি আবৃত্তিকার, যিনি কবিতা পাঠ করছেন, তাকেও নিশ্চয়ই সেইভাবে পরিবর্তিত হতে হয়। হ্যাঁ, সেটা তো হতেই হয়। একজন যখন কবিতা লেখেন বা সৃষ্টি করেন, এরকম শুধু তো কণ্ঠ নয়, নিশ্চয়ই না, নিশ্চয়ই নয়, বোধের তো একটা ব্যাপার অবশ্যই আছে। যে কথাটা বলছিলাম যে একজন যখন লেখেন, বলা হয়ে থাকে এরকম যে তিনি কিন্তু তার ভাবের পরিপূর্ণ প্রকাশটা ঘটাতে পারেন না। এটাকে তুলনা করা হয় একটা আইসবার্গের সাথে। আচ্ছা, যেটা বিশাল একটা বরফখণ্ড, যার সামান্য উপর থেকে দেখা যায়, কিন্তু তলায় থাকে অনেকখানি। এই পুরোটা হচ্ছে ভাব, ওপর থেকে দেখা যায় অল্প। ওই ওপর থেকে যেটুকু দেখা যায় ওইটুকু আসলে প্রকাশিত রূপ। কবির মনের প্রকাশিত রূপ ওইটুকুন। কিন্তু আমি যদি ওই কবিতাটিকে অবলম্বন করে, বা এটা শুধু কবিতার ক্ষেত্রে আমি বলছি না, এটা ধরুন একটা নাটকের সংলাপ হতে পারে, সংলাপের গভীরে কি আছে আমাকে সেটা বুঝতে হবে। তো কবিতা তেমনি, অর্থাৎ উপলব্ধি করতে হবে কবির ভাবনার জগৎটা, কোন ভাবনা থেকে বা কীরকম গভীরতা নিয়ে তিনি এই কথাগুলো তুলে ধরেছেন, সেই চেষ্টাটা করতে হয়। ঠিক তাই। আপনাকে একটু আপনার কথাও শুনবো একটু, যে আপনার বিষয়ে। ধরুন আমি যদি জিজ্ঞেস করি আপনাকে যে আপনার পছন্দের 5 জন কবির নাম যদি আমি বলি, আপনি যদি সেটা জানতে চাই, কি বলবেন? এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমি যদি আপনাকে আপনার প্রিয় 5টি রবীন্দ্রসঙ্গীতের কথা জানতে চাই, তাহলে আপনি কি বলবেন? ঠিক, একদম একদম সত্যি কথা বলেছেন।
খুব সুন্দর। এইরকম উত্তরটা আশা করছিলাম আপনার কাছ থেকে। তারপরেও এটা কয়েকজন প্রিয় কবির নাম যদি আপনি বলেন। কয়েকজন প্রিয় কবির কথা বলতে গেলে রবীন্দ্রনাথের কথা তো অবশ্যই এটা তো সবার আগে। আর কার কবিতা বলতে বা পড়তে আপনি পছন্দ করেন বেশি? বেশি বেশি বলে থাকি বা উচ্চারণ করে থাকি বা পছন্দ করি যাদের, তাদের মধ্যে নির্মলেন্দু গুণ, আচ্ছা, আমার বীরেন্দ্র চট্টোপাধ্যায় ভালো লাগে, তারপর কাজী নজরুল ইসলামের কথা বলতে হবে, জীবনানন্দ দাশ ভালো লাগে, পড়ার জন্য ভালো লাগে, কিন্তু আমি উচ্চারণ করতে সাহস পাই না খুব একটা, আমি জীবনানন্দ দাশ উচ্চারণ করি না। এরকম অনেকেই আছেন। আধুনিক কবিতা যে আমরা বলি সবসময়, এটা অনেকদিন আগেই এসছে, ইদানিং আরো বেশি চর্চা হচ্ছে আধুনিক কবিতার। কবিতা এবং আধুনিক কবিতা এই দুটোকে আপনি কিভাবে ব্যক্ত করবেন? দেখুন, আধুনিকতা কথাটা আপেক্ষিক। আধুনিকতা আমি যদি বলি, বাংলা আধুনিক কবিতার সূত্রপাত ঘটেছে তো সেই মাইকেল মধুসূদন দত্তের সময় থেকে। তারপর যদি আমি আবার আধুনিকতার কথা বলি, তাহলে আমি বলবো সেই আধুনিকতার সূত্রপাত ঘটেছে রবীন্দ্রনাথের হাতে, যদিও সেগুলোকে আলাদা আলাদা যুগ বলা হয়েছে। রবীন্দ্রনাথের সময়টাকে আমরা রোম্যান্টিক যুগ বলে থাকি বাংলা কবিতার। তারপর যদি আধুনিক কবিতার কথা বলি, তাহলে ৩০-৭০ দশকে, অর্থাৎ ৩০ পরবর্তী সময়ে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, এদের হাত ধরে বাংলা কবিতায় আধুনিকতার সূত্রপাত ঘটল। এবং প্রকৃত অর্থে আধুনিক কবিতা আসলে ওই কবিতাগুলোকেই বলি, এদের হাত ধরে কবিতার যে নতুন যাত্রা সূচিত হলো। এরপর দশকে দশকে বাংলা কবিতার রূপের পরিবর্তন ঘটেছে। দশকে দশকে কবিতা আরও বেশি যুগোপযোগী হয়েছে, আরও আধুনিক হয়েছে। সাম্প্রতিক সময়ে এসে উত্তরাধুনিক বলে একটা কথা এসেছে, অর্থাৎ অতীতে যেসব আধুনিকতার চর্চা হয়েছে সেটাকে ভেঙে ফেলে নতুন ধারার কবিতা রচনা, এবং এখন আরও নানা মত সেখানে যুক্ত হয়েছে। সবাই যে সার্থকভাবে সেগুলোকে ধারণ করছেন তাও নয়, কেউ কেউ আবার বাংলা কবিতার প্রচলিত পথেই তার মতো করে হেঁটেছেন। আমরা বরং এইভাবে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারি যে সাম্প্রতিক কবিতা এর কতখানি আমাদের উচ্চারণে উঠে আসছে বা সেগুলোকে কিভাবে দেখছি। একজন আধুনিক মানুষ হিসেবে আমি বলবো যে সময়কে অবশ্যই আমাদের ধারণ করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সাম্প্রতিক কবিতায় অবশ্যই অনেক বক্তব্য উঠে আসে যেটা অতীতে ওরকমভাবে আসেনি, বা এমন কোনো দৃষ্টিভঙ্গির প্রকাশ সেখানে ঘটে যা অতীতে ঠিক পুরোপুরি ওভাবে ঘটেনি। অথবা হতে পারে যে ভিন্ন একটা সুর আমরা হয়তো কবিতার মধ্যে পাই যেটা একটু আলাদা রকমের, সেরকম তো হয়ই। তো সাম্প্রতিক কবিতা, একটা অভিযোগ সাম্প্রতিক কবিতার বিরুদ্ধে আছে, সেটা হচ্ছে কবিতাগুলো দুর্বোধ্য হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। আর আরেকটা পর্যবেক্ষণ আমার আছে, সেটা হচ্ছে এই কবিতাগুলো ঠিক কোনো একটা ভাবকে পরিপূর্ণভাবে তুলে ধরে না। অনেক সময় দেখা যায় যে একটা ভাব ঘনীভূত হতে না হতেই কবিতাটি শেষ হয়ে যায়। আচ্ছা, আবৃত্তি করার ক্ষেত্রে কবিতাগুলো অনেক ক্ষেত্রে উপযোগী হয়ে ওঠে না। কবিতাকে আবৃত্তি উপযোগী হতে হবে এমন কোনো শর্ত নেই। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, কারণ হচ্ছে আবৃত্তিকার তো কবিতার ভাবকে কণ্ঠ দিয়ে প্রকাশ করেন, বক্তব্যকে এবং ভাবকে। ফলে যেসব কবিতা আবৃত্তির উপযোগী হয়ে ওঠে সেগুলোকে তো আমরা উচ্চারণ করি, উচ্চারিত হচ্ছে, যথেষ্ট চর্চিত হচ্ছে। আরেকটাই শেষ জিজ্ঞাসা থাকবে, কিন্তু তার আগে আপনার পছন্দের আরেকটি বা আরও কিছু কয়েকটা লাইন যদি আমাদের একিবি দর্শকদের জন্য তুলে ধরেন। আচ্ছা, এই কথাগুলো আমি উচ্চারণ করছি সার্বিকভাবে আমার মনের কথা হিসেবে। রবীন্দ্রনাথেরই কবিতা, প্রশ্ন কবিতাটি আমি আজ আবার উচ্চারণ করতে চাই। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে,
তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ ও বিষ নাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? একমত হয়ে মানে আপনার এই কবিতার সঙ্গে মিশে গেলাম এক্ষুনি। খুবই সুন্দরভাবে আপনি মানে বিষয়টাকে একদম আমাদের দর্শক বন্ধুদের উপহার দিলেন। আবার এই কবিতাটি বারবার উচ্চারিত হোক, এটা আমরা চাই। একটা সময়ে কবিতার ভেতর আমরা সমাজ, মানুষের প্রতিবাদ এবং একটা সমষ্টিগত ভাবনা, ভালোবাসার সর্বোচ্চ স্তর, এসব জিনিস খুব পেতাম। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে শুধু মানে আমি যে কবিতাটুকু লিখছি বা কবিতাটি লিখছি সেটা শুধু আমার কথা বলছে। আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, সেখানে আমার কথা, আমার কষ্ট, আমার দুঃখ, আমার আনন্দ সেটা আমি তুলে ধরছি, ছন্দ মিলিয়ে যেভাবেই হোক আমি তুলে ধরছি। সেখানে আমার কথাটা সবার কথা হয়ে উঠছে না কোথাও কোথাও। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কবিতা ওই যে আমি একটু আগে বলেছিলাম যে বিভিন্ন সময়ে বাঁক বদল করেছে। এই সবার কথা বলা, বিশেষ করে কাজী নজরুল ইসলামের সময় থেকে আমরা প্রবলভাবে সেই উচ্চারণটা হতে দেখি। আবার 47 পরবর্তী দেশভাগের পর ওই ধারাটি বাংলাদেশে সচল থেকেছে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের চেয়ে। তার কারণ বাংলাদেশকে একের পর এক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এগোতে হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে এসে এখন যেটা হয় সেটা আসলে কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে কবিতা সীমাবদ্ধ নেই না। সারা বিশ্বের মানুষের যোগাযোগটা এত প্রবলভাবে হচ্ছে, অর্থাৎ সবাই এখন যে যার মতো করে লিখছেন, বলছেন। তো তাতে করে একেবারে আমি এরকম মনে করি না যে এখন সমষ্টির কথা বলা হয় না, গণমানুষের কথা উচ্চারিত হয় না। তবে আপনার যে পর্যবেক্ষণ, মানে আপনার কবিতায় আমি আমাকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আপনি যেটা লিখছেন বুঝেছি, আমি আমাকে পাচ্ছি, বুঝেছি আমি সেই ক্রাইসিসটা বলছি। আচ্ছা আচ্ছা, এখন এটা হয়তো অনেকের মধ্যে আছে। যদি থাকে আমি এটাকে বলবো যে এটা আসলে সময়ের প্রভাব। আচ্ছা, মানুষ চারপাশকে যেভাবে দেখে, চারপাশ থেকে যা আহরণ করে, চারপাশ থেকে যেসব তাড়না দ্বারা প্রভাবিত হয় মানুষ, তার ব্যক্তিগত জীবন চর্চা, এই সব কিছুরই প্রভাব সেখানে ঘটে। মানুষ যদি এককেন্দ্রিক হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই অন্যের কথা ভাববে না, বলবে না। কিন্তু আমরা তো সেরকম একটি সমাজকে চাই না। ঠিক। আসলে আমি যখন পড়ি যে আমি একটি দেশলাই কাঠি বা ছোট্ট মোরগ গেছিল আহার খুঁজতে, সে নিজেই আহার হয়ে গেল, 18 বছর
বা 18 বছর বয়স। 18 বছর বয়স। একটা সময় নিজেকে, শুধু আমি নই, একটা সময় যে সময় তরুণ ছিলাম মনে হতো এটা আমার কবিতা। এখনো পাই খুঁজে, কিছু কিছু জায়গায় পাই, সেরকম মানে ব্যাপকভাবে পাচ্ছি না। সেইখানে সেই জন্য বলছি, আমি অনেক কবিতা পড়ি সেইখানে। আসলে শক্তি চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, আরও ধরুন আমি রবীন্দ্র মানে কবিগুরু এবং কাজী নজরুল ইসলামকে আমি ওখানে আনছি না, কারণ কবিতাকে যদি পুজো করতে হয় বা কবিতার যদি সাধনা করতে হয়, বলে না পুজোর আগে যে ভাবটা আমার থাকে, পুজোর আগে যে আমি প্রস্তুতিটা নেই, যাকে প্রণাম করে পুজোটা শুরু করি, সেটা হচ্ছে না ওনারা। সেখানে কবিতার ঈশ্বরকে প্রণাম করি আমরা কবিতার দিকে এগোই। তো আমার মনে হয় যে সমষ্টির কথাটা যদি আরও বেশি করে কবিতার মধ্যে ফুটে ওঠে, তাহলে আমার, আপনার বা সবার সঙ্গে যে আমাদের মধ্যে ভেদাভেদ, বৈষম্য যাই বলুন না কেন, সেটা আরো অনেক কমে যাবে মনে হয়। এটা আমি বিশ্বাস করি। কারণ কবিতাই কিন্তু পাল্টাতে পারে। হ্যাঁ, কবিতা যেমন যতটা সরাসরি কথাটাকে বলতে পারে, ধরুন গানের কথা ধরি, গানও পারে, গানের একটা আলাদা রকমের আবেদন, তো গানের বাণী কিন্তু ছোট, সীমাবদ্ধ, বা সেখানে দেখা যাচ্ছে যে কবিতা সরাসরি যেভাবে কথা বলে ভাবাবে, আপনাকে অনেক দূর নিয়ে যাবে, সেটা অনেক শিল্প মাধ্যম সরাসরি সেই কথাটা বলতে পারে না। নাচের কথাই ধরুন, সেভাবে বলতে পারছে না, নাচ বলছে, বলবো যে সেটা অ্যাবস্ট্রাক্ট ভাবে সেটাকে বলছে, কিন্তু কবিতা সরাসরি কথাটাকে বলে দিচ্ছে। যতটা প্রকাশ করতে পারে অন্য অনেক শিল্প মাধ্যমের পক্ষে সেটা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে কবিতায় গণমানুষের কথা উচ্চারিত হোক, সেটা তো অবশ্যই আমরা সেটা বেশি চাই। তাই আমরা একটি খুব সুন্দর আলোচনায় ছিলাম একেবি টকে। আজকের আমরা কবিতা, উচ্চারণ, বাচিক শিল্প বা বাকশিল্প, উপস্থাপনা সব কিছু নিয়ে কথা বললাম। আমাদের মধ্যে যিনি ছিলেন দুই বাংলার জনপ্রিয় আবৃত্তিকার, বাচিক শিল্পী মজুমদার বিপ্লব মহাশয়। খুব কোইন্সিডেন্টালি আমরা পেয়ে গেছি ওনাকে, এই জন্য লোকটা সামলাতে পারেনি। আমরা এটাকে স্মৃতিমধুর করে রাখতে ক্যামেরাবন্দি করে রাখলাম। আমরা আপনাদের এই ধরনের আরও অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। একেবি টক অবশ্যই দেখবেন, কেননা এখানে আমরা সমাজের উল্লেখযোগ্য বিষয়গুলো, সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, বিভিন্ন স্মৃতিমধুর, স্মৃতিময়, কিছু কিছু বেদনাদায়কও আমরা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। দর্শক বন্ধুরা, আমরা ছিলাম একেবি টকে। আমাদের সঙ্গে অতিথি ছিলেন দুই বাংলার জনপ্রিয় আবৃত্তিকার, বাচিক শিল্পী মজুমদার বিপ্লব মহাশয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান সময়টুকু একেবি টিভিকে দেওয়ার জন্য। আমাদের একেবি টিভির দর্শকদের জন্য যদি কিছু বলে যান। ধন্যবাদ আপনাকেও শান্তনুদা, এবং একেবি টক এই অনুষ্ঠানটি যারা দেখছেন দর্শক শ্রোতা, আপনারা আমার কথাগুলো শুনলেন, এটা আমার জন্য একটা পরম প্রাপ্তি। আমি বলবো সবাই ভালো থাকুন, কবিতার সঙ্গে থাকুন। একেবি পরিবারের যারা এই টকের সঙ্গে আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে আপনারা একসাথে থাকবেন এটুকুই আশা করি আমরা। একেবি টকে অবশ্যই চোখ রাখবেন, এবং চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।